আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আলোচনা করব ওড টু এ নাইটিঙ্গেল। ওড টু এ নাইটিঙ্গেলের টোটাল 8টা স্ট্যান্জা রয়েছে। আগের ভিডিওতে 4টা স্ট্যান্জা নিয়ে আলোচনা করেছি, এখন বাকি 4টা নিয়ে আলোচনা করব। শুরুতে দেখা যায়, আই ক্যান নট সি হোয়াট ফ্লাওয়ার্স আর অ্যাট মাই ফিট। কবি এখানে দেখতে পাচ্ছে না তার পায়ের নিচে কোন ফুলটা রয়েছে, কবি এটা দেখতে পাচ্ছে না। তার কারণ হচ্ছে আগের স্ট্যান্ডে তিনি বলেছেন যে এই যে রাত রয়েছে সেটা খুবই অন্ধকার, যদিও সেখানে মুন আছে, স্টার্স আছে, তাও তিনি কোনো কিছুই দেখতে পাচ্ছেন না, এতটাই অন্ধকার ছিল। এবং তার পায়ের নিচে কোন ফুলগুলো রয়েছে সেগুলো তিনি দেখতে পাচ্ছেন না। নর হোয়াট সফট ইনসেন্স হ্যাংস আপন দ্য বটস। এছাড়া সেখানে যে সফট ইনসেন্স মানে বোঝানো হচ্ছে যে কোমল সুগন্ধি, গাছের মধ্যে কোন ধরনের ফুল ফুটে আছে বা কোমল গাছে কেমন ফুল ফুটে আছে এই জিনিসটাও কবি বুঝতে পারছেন না। বাট ইন এমব্যাম্ড ডার্কনেস গেস ইট সুইট। কিন্তু যদিও তিনি কোনো কিছু দেখতে পাচ্ছেন এই অন্ধকারের মধ্যে, তাও তিনি কি করতে পারছে, অনুভব করতে পারছে, আসলে সেখানে অনুভব করতে পারছিল সে ফুলগুলোর সুগন্ধটা তিনি ফিল করতে পারছিল। হোয়ার উইথ দ্য সিজনেবল মান্থ এন্ডোজ। এবং এখানে কি কবি সিজনেবল মান্থ যে মে রয়েছে তার ইন্ট্রোডিউস করা ছিল মেনলি দ্য গ্রাস দ্য টিকেট অ্যান্ড দ্য ফুল ফ্রুট ট্রি ওয়াইল্ড। এছাড়া সেখানে রয়েছে কোমল ঘাস, বনবৃক্ষের ফলের সম্ভার, এসব কিছু সেই জায়গায় রয়েছিল। হোয়াইট হাউথর্ন অ্যান্ড দ্য প্যাস্টোরাল এগল্যান্টাইন। এখানে হোয়াইট হাউথর্ন মানে বোঝানো হচ্ছে সাদা এক ধরনের কণ্টক বৃক্ষ, মানে এটা এক ধরনের ফুল। এবং দ্য প্যাস্টোরাল এগল্যান্টাইন মানে বোঝানো হচ্ছে জংলি গোলাপ টাইপের এরকম এক ধরনের ফুলের কথা বলা হচ্ছে। আরেকটা ফুলের কথা বলেছে, সেটা হচ্ছে ফাস্ট ফেডিং ভায়োলেটস কাভার্ড আপ ইন লিভস। এবং ফাস্ট ফেডিং মানে বোঝানো হচ্ছে যেসব ফুলগুলো খুব তাড়াতাড়ি মরে যায় বা নষ্ট হয়ে যায়। ভায়োলেট কালারের তেমন একটা ফুল, পাতায় কাভার্ড হয়ে আছে এমন একটা ফুল। অ্যান্ড মিড মেস ইল্ডেস্ট চাইল্ড, এই ফুলগুলোকে বলা হচ্ছে মে মাসের ইল্ডেস্ট সান হিসেবে বলা হচ্ছে, কারণ এই ফুলগুলো মে মাসের ফার্স্টের দিকে ফুটে। দ্য কামিং মাস্ক রোজ ফুল অফ ডেউই ওয়াইন। এছাড়া দ্য মারমারাস হান্ট অফ ফ্লাইস অন সামার ইভস, এই দুই লাইন দ্বারা বোঝানো হচ্ছে মানে অর্ধ ফুটছে এমন একটা গোলাপের কুড়ি এবং সিক্ত শিশিরের কথা বলা হচ্ছে। আর মৌমাছি যেগুলো রয়েছে সেগুলো কি করছে, সেগুলো উঠছে, কখন উঠছে, সামার ইভস মানে সামারের সন্ধ্যার সময় উঠছে। এটাই বোঝানো হচ্ছে এই লাইনগুলোতে। খুব সুন্দর একটা ইমেজ ক্রিয়েট করেছে কবি। এরপরে দেখা যায় কবি বলে ডার্কলিং আই লিসেন। এখানে ডার্কলিং মানে তিনি বলছেন মানে অন্ধকারে তিনি শুনছেন, মেনলি অন্ধকারে তাকে তিনি শুনতে পাচ্ছেন। অ্যান্ড ফর মেনি এ টাইম আই হ্যাভ বিন হাফ ইন লাভ উইথ ইয়েসফুল ডেথ। এখানে কবি বলছেন অনেকবার মানে ফর মেনি টাইমস তিনি ইয়েসফুল ডেথের অনেকটা প্রেমে পড়ে গিয়েছেন। এখানে বোঝানো হচ্ছে তিনি প্রায় হাফ মৃত্যুর, অর্ধেক মৃত্যুর প্রেমে পড়ে গিয়েছিলেন। ইয়েসফুল ডেথ মানে হচ্ছে শান্তিপূর্ণ মৃত্যু। কল্ড হিম সফট নেমস ইন মেনি অ্যামিউজড রাইম। এছাড়া কবি তিনি কতবার কত মধুর নাম নিয়ে তার কবিতায় মৃত্যুকে ডেকেছিলেন। টু টেক ইনটু দ্য ইয়ার মাই কোয়াইট ব্রিথ, তার যে নিঃশ্বাস রয়েছে সেটা যাতে নিয়ে যায়, মানে বাতাস যাতে তার যে মানে তার নিঃশ্বাস যেটা রয়েছে সেটা যাতে নিয়ে যাওয়া হয়। মেনলি তিনি মৃত্যুর ইচ্ছা পোষণ করছিল যাতে করে তার মৃত্যু হয়। নাও মোর দেন এভার সিমস ইট রিচ টু ডাই। এবং এই সময়টার থেকেও মানে মৃত্যুর জন্য এই সময়টাই তিনি সবচাইতে বেশি মনে করছেন উপযুক্ত সময়। অনেকটা মৃত্যুর প্রতি তিনি অনেক অ্যাট্রাকটিভ ফিল করছিলেন। টু সেজ আপন দ্য মিডনাইট উইথ নো পেইন। এবং কবি বলছেন এই মাঝরাতেই তার পেইনলেস মৃত্যু হয়। মানে যখন নাইটিঙ্গেলটা গাইছেন তিনি মনে করছেন এই মাঝরাতটাই হচ্ছে মৃত্যুর জন্য উপযুক্ত সময়, মানে এখনই তার মৃত্যু হওয়া উচিত, কোনো পেইন হবে না এমন একটা মানে মৃত্যু হবে তার। while thou art pouring forth thy soul abroad in such an ecstasy। এই দুই লাইনে বলা হচ্ছে যে মানে নাইটিঙ্গেলের যে গানটা রয়েছে সেটা এতটাই সুমধুরভাবে উল্লাসের সাথে সে গাইছে। মানে কবি এখন যদি সেই গান শুনে যদি মৃত্যু বরণ করেন, মানে এটা অনেকটা ইয়েসফুল ডেথ হবে তার জন্য। স্টিল উডেস্ট দাও সিং অ্যান্ড আই হ্যাভ ইয়ার্স ইন ভেইন। এখানে কবি বলছেন যদি তিনি মারা যান
তখন যদি তুমি গান গাইতে থাকো তখন আমি শুনতে পাবো না, কারণ কি আই হ্যাভ ইয়ার্স ইন ভেইন, তখন তিনি বধির হয়ে যাবে, তার কানটা কোনো কাজে আসবে না। মৃত্যুর পরে তো মানুষ কোনো কিছু শুনতে পায় না, সেটাই বলছে কি তখনও তুমি গান গাইবে কিন্তু আমি শুনতে পাবো না। টু দাই হাই রিকোয়েম বিকেম এ সোর্ড, তখন কি হবে, তোমার যে গান রয়েছে, নাইটিঙ্গেলকে বলছে, তখন সেটা হবে কবরের যে মৃত ব্যক্তি রয়েছে তাদের জন্য একটা শোকগাথার মতো হবে, মানে শোক সঙ্গীত টাইপের মনে হবে। 7 স্ট্যান্ডার্ডে দেখা যায় দাও ওয়াজ নট বর্ন ফর ডেথ ইমর্টাল বার্ড, এখানে বলছে তোমার যে মৃত্যু সেটা, এখানে মানে তিনি বলছেন যে ইমর্টাল বার্ড, মানে নাইটিঙ্গেলকে বলছে তোমার জন্ম মৃত্যুর জন্য হয়নি, তুমি মৃত্যুর জন্য জন্ম হওনি ইমর্টাল বার্ড। নো হাংরি জেনারেশন থ্রেড দি ডাউন, এবং ক্ষুধিত কোনো প্রজন্ম তোমাকে করতে পারবে না বিলুপ্ত, মানে তোমাকে বিলুপ করতে পারবে না এমন কোনো প্রজন্ম এখনো মানে ক্রিয়েট হয় নাই। The voice I hear this passing night was heard in ancient days by emperor and clown. আমি যে ভয়েসটা এখন শুনছি এই পাসিং নাইটের মধ্যে দিয়ে, সেটা হয়তো অ্যানসিয়েন্ট ডেজ, মানে অনেক আগেকার সময়ের এম্পায়ার রাজারাও শুনেছিল হয়তো সেই ভয়েসটা, তুমি তখনও ছিলে মানে তুমি এখনো আছো, এটাই বোঝানো হচ্ছে তুমি ইমর্টাল বার্ড, তোমার কোনো মৃত্যু নেই, তোমার কোনো শেষ নেই, এটাই বোঝাচ্ছে এগুলা দ্বারা। Perhaps the self same song that found a path through the sad heart of Ruth when seek for home, এখানে বলা হচ্ছে একজন ক্যারেক্টারের কথা বলা হচ্ছে রুথ, এটা মেইনলি হচ্ছে একটা বাইবেলের ক্যারেক্টার। সে একজন বিধবা ছিল, তার হাজব্যান্ডের মৃত্যুর পর সে প্যাস্টিলেন্স নামে একটা জায়গায় চলে গিয়েছিল, এখানে তার কথাই বলা হচ্ছে, হয়তোবা সেও সেই সেম সঙ্গীত শুনেছিল যখন কি সে অনেক দুঃখিত ছিল এবং ঘরে সে বাড়ি ফিরছিল, এমন একটা কথা বোঝানো হচ্ছে। শি স্টুড ইন টিয়ার্স অ্যান্ড দ্য অ্যালিয়ান কর্ন, এবং সে কি ছিল, সে যখন প্যাস্টিলেন্সে চলে গিয়েছিল সেটাকে একটা বিদেশি শস্যক্ষেত্র হিসেবে কবি তুলে ধরেছেন। তিনি বিদেশি শস্যক্ষেত্রে দাঁড়িয়ে যখন অশ্রু জল ফেলছিল হয়তো তখনও তিনি সেম সং শুনেছিল যে সংটা এখন আমি শুনছি। দ্য সেম দ্যাট অফ টাইমস হ্যাভ charmed magic, casements opening on the form of perilous seas in fairy lands forlorn. এই 3 লাইন দ্বারা বোঝানো হচ্ছে মেনলি নাইটিঙ্গেল যে গানটা গাইছে হয়তো সেম গান তখনও গিয়েছিল, মানে যখন সমুদ্রমুখী জাদুর জানালা বা বাতায়ন অথবা বিপজ্জনক সাগর অবহেলিত পরিরাজ্যে মেনলি তিনি ঘুরে বেড়াচ্ছিলেন, তখনও এই যে নাইটিঙ্গেলের সং ছিল সেটা তখনও শুনছিল, সেটা তখনও ছিল নাইটিঙ্গেলের সংটা, এটাই বলা হচ্ছে এখানে। মানে আজ পর্যন্ত যত যুগ যুগ গেছে, যত জেনারেশন ছিল, সবকিছু তোমার সংটা শুনে এসেছে, আমিও সেই সংটা শুনছি, এটাই বলছে কবি। এরপর দেখা যায় ফরলন। ফরলন মানে হচ্ছে যে অবহেলার কথা বলা হচ্ছে। দ্য ভেরি ওয়ার্ড ইজ লাইক এ বেল। এই ফরলন অবহেলাটাকে কবি একটা বেলের ঘন্টার মতো মনে হচ্ছে কবির কাছে। টু টুল মি ব্যাক ফ্রম দি টু মাই সোল সেলফ, এখানে তিনি বলছেন এখন তিনি ইমাজিনেশন থেকে কিন্তু রিয়েল ওয়ার্ল্ডে ফিরে আসছেন, তিনি মনে হচ্ছে তিনি তার সোলটা এখন নিজের কাছে ফিরে এসছে, ইমাজিনেশন থেকে তার সোলটা বাস্তব জীবনে ফিরে এসেছে। Adieu মানে হচ্ছে বিদায়। The fancy cannot cheat so well as she is famed to do deceiving else. এখানে বলা হচ্ছে ফ্যান্সি মানে হচ্ছে স্বপ্ন বেশিটা সময় কি করতে পারে না, মানুষকে কিন্তু ধোঁকা দিতে পারে না। এবং নাইটিঙ্গেলকে বলা হয় তুমি হচ্ছে কি প্রতারণার মানে খ্যাতিমান একজন নারী, নাইটিঙ্গেলকে তিনি বলছেন তুমি প্রতারণার জন্য খ্যাতিমান একজন নারী। অ্যাডিও অ্যাডিও বিদায় বিদায়। দাই প্লেন্টিভ অ্যান্থম ফেডস, এখানে তিনি বলছেন তোমার যে সংটা রয়েছে সেটাকে তিনি এখন ব্যথিত সঙ্গীত হিসেবে সম্বোধন করছেন। বিদায় বিদায়, তোমার ব্যথিত সঙ্গীত ম্লান হয়েছে। নাইটিঙ্গেলের সঙ্গীত এখন কবির কাছে আর ভালো লাগছিল না, যদিও এর আগ পর্যন্ত কবির কাছে এই সংটা খুবই ভালো লাগছিল, তিনি রিয়েল ওয়ার্ল্ড থেকে তার সং শুনে ইমাজিনেশনে চলে গিয়েছিলেন, কিন্তু এখন কারণ ফ্যান্সি স্বপ্ন মানুষকে বেশিক্ষণ ধোঁকা দিতে পারে না, মানুষ রিয়ালিটিতে ফিরেই আসে। Past the near meadows over the still stream, এখন দেখা যাচ্ছে কবি আস্তে আস্তে ইমাজিনেশন থেকে রিয়েল ওয়ার্ল্ডে ফিরে আসছে, কবির কাছে এখন মনে হচ্ছে নাইটিঙ্গেলের সংটা হয়তো পাশের কোনো তৃণভূমি থেকে আসছে, আবার মনে হচ্ছে হয়তো বা কি স্টিল কোনো স্ট্রিম বা কোনো স্থির ঝর্ণাধারা থেকে আসছে, হয়তো বা হতে পারে আপ দ্য হিল সাইড অ্যান্ড নাও টিজ বারিড ডিপ, এবং এটাও হতে পারে কি পাহাড়ের কোনো উপর থেকে তার সংটা আসছে কবির কাছে, মানে আস্তে আস্তে সংটা দূরে চলে যাচ্ছে নাইটিঙ্গেলের সংটা। ইন দ্য নেক্সট ভ্যালি গ্লেডস,
এবং পরবর্তীতে দেখা যায় তার মনে হচ্ছে গভীর কোনো উপত্যকার বনভূমি থেকে তার সংটা আসছে নাইটিঙ্গেলের। এখন কিন্তু একেবারেই কবির কাছে নাইটিঙ্গেলের সংটা বিলীন হয়ে গেছে, তিনি আর শুনতে পাচ্ছেন না। ওয়াজ ইট এ ভিশন? তখন কবি প্রশ্ন করছে এটা কি ছিল, মানে এটাকে এতক্ষণ মানে তিনি অর এ ওয়াকিং ড্রিম, এটা কি তার কাছে মনে হচ্ছিল তিনি জেগে জেগে স্বপ্ন দেখছিলেন, এরকম মনে হচ্ছিল তার কাছে। আসলে কি এটা এরকম কোনো কিছু হয়েছিল? ফ্লিড ইট ইজ দ্যাট মিউজিক, ডো আই ওয়েক অর স্লিপ? এখানে তিনি বলছেন যে সঙ্গীতটা এখন দূরে মিলে মিলে গিয়েছে সেটা কি তিনি এতক্ষণ ঘুমিয়ে দেখে স্বপ্নটা দেখেছেন নাকি জেগে সে গানটা তিনি শুনেছিলেন? তিনি এটা কোশ্চেন করতে থাকে আসলে কি তিনি জেগেছিলেন, এটা কি ছিল, এটা কি স্বপ্ন ছিল, তিনি আসলে বুঝতে পারছিলেন না। এখন তিনি পুরোপুরি রিয়াল ওয়ার্ল্ডে ফিরে এসেছেন। এর মধ্যে দিয়ে শেষ হয়েছে ওড টু এ নাইটিঙ্গেল। আশা করি বুঝতে পেরেছেন, খুব সুন্দর একটা পোয়েম। ধন্যবাদ সবাইকে।